মমতা দেবী এবং দেবপ্রকাশ বাবুর দুই ছেলে অতুল এবং অসীম। দুই ছেলে শহরে চাকরি করে এবং শহরের দুই মডার্ন মেয়েকে বিয়ে করে সেখানেই বসবাস করে। এদিকে তারা দুই স্বামী স্ত্রী গ্রামে থাকেন এবং চাষবাসের কাজ করেন। ছেলেরা বেশ কয়েকবার বাবা মাকে শহরে আসার জন্য অনুরোধ করেছে, কিন্তু তারা খুব একটা রাজি হননি। এমনই একদিন দেবপ্রকাশ বাবু মমতা দেবীকে বলেন, এই দেখো মমতা, শহর থেকে তোমার ছেলে চিঠি পাঠিয়েছে, ওরা আবার আমাদেরকে শহরে ডাকছে। এই ছেলে দুটোকে আমি আর কত করে বোঝাবো? আমরা বুড়ো বুড়ি শহরে গিয়ে করবোটা কি শুনি? শহরের মানুষের চালচলন, থাকা খাওয়া সমস্ত কিছু আলাদা। এখন আমরা ওখানে গিয়ে কি মানিয়ে নিতে পারবো? এখানে গরু বাছুর মুরগি এইসব দেখবে কে? তুমি ওদেরকে চিঠি লিখে বারণ করে দাও। কিন্তু বারবার এইভাবে ছেলেদেরকে বারণ করতেও ভালো লাগে না, তার থেকে বলেন একবার চলো ঘুরেই আসি। তোমার যদি না ভালো লাগে তাহলে চলেই আসবো। না না, এখানে আমার পুকুর জমি গরু ছাগল এসব দেখবে কে বলো তো? আমি যাব না, তুমি বরং চিঠি লিখে বারণ করে দাও। এভাবে সেবারও মমতা দেবী ছেলেদের কাছে যেতে অস্বীকার করেন। এদিকে দুই মডার্ন বউ ঋতিকা এবং সোহানা তাদের স্বামীকে ব্রেকফাস্ট দিচ্ছিল। এমন সময় অতুল চিৎকার করে বলে, ঋতিকা, তুমি এখনো ব্রেকফাস্টটা তৈরি করোনি? তোমার আর কত দেরি হবে শুনি? সোহানা, একটু তাড়াতাড়ি হাত চালাও, ওরা কখন থেকে খাবারের জন্য বসে আছে। আমাদের কদিন ধরে উঠতে খুব লেট হচ্ছে। তুমি ঠিক বলেছো দিদি, এত লেট করে উঠলে হবে না। আজ থেকে ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। লেট ঘুমানো বা লেট ঘুম থেকে ওঠা দুটো অভ্যাসই খুবই খারাপ। বাড়ির কাজ করতে অনেক দেরি হয়ে যায়। ঋতিকা এবং সোহানা দুজনে খুব মডার্ন ছিল, কিন্তু তাদের ধ্যান ধারণা ঘরোয়া বাড়ির বউয়েদের মতো ছিল। বাড়ির সমস্ত কাজকর্ম তারা নিজেদের হাতেই করত এবং স্বামীদের খুব খেয়াল রাখত। খাবার নিয়ে গিয়ে টেবিলে রেখে ঋতিকা অতুলকে বলে, আজ সকালে ডাক বক্সে একটা চিঠি এসেছে, আমি টেবিলের উপরে রেখেছি। নিশ্চয় বাবা পাঠিয়েছে, চিঠিটা এনে দাও তো দেখি কি লিখেছে। ঋতিকা অতুলের হাতে চিঠি দেয় এবং অতুল চিঠি পড়ে তাদেরকে জানায় যে বাবা মা এবারও আসতে পারবে না, এ কথা বলে দিয়েছে। এটি শুনে চারজনেরই মন খারাপ হয়ে যায় এবং সোহানা বলে, আচ্ছা এক কাজ করলে হয় না? এই উইকেন্ডে তো তোমাদের 3 দিনের ছুটি আছে, চলো না আমরা সবাই মিলে গ্রামে যাই আর বাবা মাকে সঙ্গে করে নিয়ে আসি। আমরা যদি সঙ্গে করে নিয়ে আসি আর ওনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে ওনারা আর না বলতে পারবেন না। বাহ সোহানা, তোমার আইডিয়াটা কিন্তু সত্যি খুব ভালো। চলো আমরা সবাই মিলে যাই আর জোর করে ওদেরকে নিয়ে আসি। দেখো, বাবা মা এত কষ্ট করে তোমাদের দুজনকে মানুষ করেছে, আর যখন তোমরা দুজনে রোজগার করছো, সংসার করছো, তখনও যদি ওনারা এইসব জিনিস উপভোগ না করতে পারেন, তাহলে তো তাদের সারাটা জীবন বৃথা হয়ে যাবে বলো। হ্যাঁ, তাছাড়া বুড়ো বয়সে গ্রামে এভাবে একা একা পড়ে থাকাটাও ঠিক না। এই সময়টা ছেলে বৌমাদের ওনাদের পাশে খুব দরকার। এভাবে দুই বৌমা দুই ছেলেকে বোঝায়। সপ্তাহের শেষে 4 জন মিলে গ্রামের বাড়িতে যায় এবং বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে শহরে নিয়ে আসে। শহরে এসে শাশুড়ি বৌমাদেরকে বলে, আচ্ছা বৌমা, তোমরা মুখে কি মাখো গো? তোমাদের মুখ কত সুন্দর, আর গা হাতে একেবারে সোনার মতো চকচক করছে। শাশুড়ির কথা শুনে বৌমাদের হাসি ধরে না। তখন সোহানা বলে, মা আমরা তো সেরকম কিছুই মাখি না। হ্যাঁ, তবে রেগুলার একটু রূপ চর্চা করি, ওই ফেসিয়াল করা, পেডিকিউর ম্যানিকিউর করা আর ফেস প্যাক মাখা, এসব তো সবাই করে। কি কি ফেসিয়াল? সে আবার কি জিনিস গো? সেটা কোথায় পাওয়া যায়? আরে বাবা, মা কোথাও পাওয়া যায় না, ওটা ওটা মুখের ক্রিম। ওটাকে একটু মেখে মালিশ করতে হয়, তাকেই ফেসিয়াল বলে। বাবা, হাত মালিশ, কোমর মালিশ, পা মালিশ শুনেছি, মুখে আবার কি মালিশ করে? তা বাপু, মুখে মালিশ করলে কি মুখ ফর্সা হয়ে যায়? এরকম তোমাদের মতো সাদা সাদা হয়ে যাবে? তাতে করে স্কিনটা অনেকটা পরিষ্কার হয় মা, আর মুখের গ্লেজও হয়, মানে মুখটা ওই চকচক করে। ও আচ্ছা আচ্ছা। মা বাবা, আমি বাথরুমে আপনাদের স্নানের ব্যবস্থা করে দিয়েছি। মা আপনি ডান দিকের বাথরুমটা চলে যান, আর বাবা আপনি বাম দিকের বাথরুমটাই চলে যান। দুজনে স্নান করে আসুন, আমরা আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। একটু পরেই সবাই স্নান করে খাবার টেবিলে বসে। দুই বৌমা শ্বশুর শাশুড়িকে যত্ন করে বাঙালি খাবার খাওয়ায়। আলু পটলের তরকারি, মুগের ডাল, রুই মাছের কালিয়া। বৌমা, তোমরা এত সব রান্না পারো? আমি তো জানতাম তোমরা বুঝি শহরের ওই পাউরুটি আর মাখন খাও, আর দুপুরে ওইসব কি বলে, ওই চাউমিন পাস্তা এসব খাও। আমাদের পাশের বাড়ির মিনা কাকিমা, তার মাস্তুতো বোনেরা নাকি ওইসব খেয়ে সারাদিন কাটাই গো শহরে।
না না মা, আমরা সব ধরনের রান্নাই পারি। আপনি যদি বলেন আপনাকে ওই কচুরলতি রান্না করে দিতে, এমনকি মোচা, পুঁই শাক এসব রান্না করতেও আমরা পারি। বাহ, তোমাদের কথাবার্তা শুনে না আমার মনটা ভালো হয়ে গেল। আমি তো ভাবছিলাম শহরে গিয়ে বোধহয় ওই পাউরুটি খেয়ে দিন কাটাতে হবে। এখন তো দেখছি গ্রামের সব খাবারই তোমরা করতে পারো। তোমাদের হাতের রান্নাও খুব টেস্ট। মা, আপনি আমাদের সঙ্গে থাকুন, দেখবেন কদিন পরে আপনার ওই গ্রামে যেতেই ইচ্ছা করবে না, আপনার এখানেই থাকতে ভালো লাগবে। এভাবেই দুই বৌমা তাদের শাশুড়ির খুব খাতির করে। সব সময় শাশুড়ির কি দরকার না দরকার, কি খাবে না খাবে এসবের খুব খেয়াল রাখতো। একদিন দুপুরে দুই বৌমা ফেস প্যাক লাগিয়ে বসেছিল। এমন সময় মমতা দেবী সেখানে আসেন আর বলেন, বৌমা, তোমরা চা খাবে? আসলে আমি চা করতে যাচ্ছিলাম, তাই জিজ্ঞাসা করতে এলাম আর কি। মা আপনি বসুন, আমি আপনার জন্য চা করে দিচ্ছি। আরে না না, শুধু শুধু বসে বসে সময় কাটছে। গ্রামে সকাল থেকে রাত অব্দি দৌড়া দৌড়ি কাজকর্ম এইসব করেই সময় কাটতো। এখানে তো মেশিনে একটা সুইচ দিলেই সব কাজ হয়ে যায়। দিন দিন না আমার বেশি আলসেমি লাগছে। তাহলে মা, আপনি শুধু আপনার জন্য এক কাপ চা করে নিন, আমরা চা খাবো না। আমরা এখন ফেস প্যাক লাগিয়েছি তো, এখন গরম জিনিস কিছু খাওয়া যাবে না। ও আচ্ছা, ফেস প্যাক লাগিয়েছো? আচ্ছা বৌমা, এটা লাগালে কি হয় গো? এরকম বসে আছো, তোমাদের অসুবিধা হচ্ছে না? না মা, এটাতে কোনো রকমের অসুবিধা হয় না। আপনি কি মুখে একটু লাগাবেন? আমাদের কাছে আছে। মমতা দেবীর মনে মনে ফেস প্যাক লাগাতে খুব ইচ্ছা করছিল। তিনি লজ্জায় সে কথা প্রকাশ করতে পারছিলেন না। একে তো গ্রামের মানুষ, তার উপরে দুই বৌমার শাশুড়ি। না 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 বৌমা, আমি বুড়ো মানুষ, এইসব কি আর আমার চলে? তোমরা নতুন নতুন বউ মানুষ, তোমরা এসব করো, আমি বরং চা করে নি। এই বলে মমতা দেবী সেখান থেকে চলে যান। কয়েকদিন পর তাদের পাশের বাড়ির এক পরিবারের একটি অনুষ্ঠান ছিল। সেখানে দুই বৌমা, দুই ছেলে এবং শ্বশুর শাশুড়ি সবারই নেমন্তন্ন ছিল। সবাই সেজেগুজে তৈরি হয়ে তাদের বাড়িতে যায়। দুই বৌমাকে দেখে প্রতিবেশী রত্না দেবী বলেন, আরে তোমরা এসে গেছো, এসো এসো, সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হলেন মিসেস সেন আর এই হলেন মিসেস রায়। আর এরা আমাদের প্রতিবেশী, দুই ছেলে দুই বৌমা, ঋতিকা এবং সোহানা। বৌমাগুলো খুব কিউট না? হ্যাঁ তাই তো, পুরো দুই বোন লাগছে। বেশ সুন্দরভাবে সেজে এসেছো। তোমাদের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর, বেশ ভালো মানিয়েছে। তোমাদের মন দেখছি তোমাদের ড্রেসের থেকেও ভালো। বাড়ির কাজের লোকেদের কি কেউ সঙ্গে করে আনে? ওনারা ইনভাইটেড নাকি এমনি এমনি এসেছে? এভাবে মিসেস রায় তাদের শ্বশুর শাশুড়িকে কাজের লোক বললে সবারই খুব খারাপ লাগে। তখন সোহানা বলে, আন্টি আপনি ভুল করছেন, ওনারা আমাদের শ্বশুর শাশুড়ি, ওনারা গ্রাম থেকে এসেছেন, তাই একটু সাদাসিধে। ও মা, গ্রাম থেকে বলে এরকম অদ্ভুত ধরনের বেশভূষা নিয়ে শহরের মডার্ন পার্টিতে চলে আসবেন? ওনাদের তো একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল যে এখানে এসব চলে না। বাবা গো, কিরকম রঙের শাড়ি পরেছে, আর কি অদ্ভুত দেখতে লাগছে। ব্যাস আন্টি, অনেক বলে ফেলেছেন। আপনাদের কোনো অধিকার নেই। আপনারা আমাদের শ্বশুর শাশুড়িকে এভাবে অপমান করতে পারেন না। ওনারা কোনো খারাপ পোশাক পরেননি, গ্রামের মানুষ তাই গ্রামের পোশাক পরেছেন। এতে অদ্ভুত কি ব্যাপার বলুন তো? অদ্ভুত তো আপনাদের লাগে আন্টি, এভাবে ভদ্র পোশাকের আড়ালে এই ধরনের কথাবার্তা। পোশাক পরিচ্ছন্নে মডার্ন হলেই যে মানসিকতা মডার্ন হয়ে যায় সেরকম কিন্তু না। আপনাদের দিক থেকে ভাবতে গেলে আমার শাশুড়ির চিন্তা ভাবনা আপনাদের থেকে অনেক বেশি মডার্ন। এভাবে দুই বৌমা তাদের শ্বশুর শাশুড়ির অপমানের জবাব দেয়। তারা সবাই অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে যায় এবং দুই বৌমা নিজেদের মধ্যে কথাবার্তা বলে। সোহানা, আমি ভাবছিলাম কিছু একটা করলে হয় না? মানে ধরো আমাদের যদি মায়ের একটু গ্রুমিং করি, ওনাকে শহরের একটু আদব কায়দা শেখানো, একটু মডার্ন আর স্মার্ট বানানো, এসব হয়, তাহলে কেমন হয় বলো তো? তাহলে তো খুবই ভালো হয় দিদি, কিন্তু মা তো রাজি হবেন না। কি করে মাকে রাজি করাবে শুনি? মা রাজি হয়ে যাবে। আজকে দেখতে পেলে না, পার্টিতে যখন ওনারা মাকে এভাবে খারাপ খারাপ কথা বলছিল, তখন ওনার মুখের হাব ভাব দেখে না কেমন মনে হচ্ছিল উনি আমাদের কথা ঠিক শুনবেন। শোনো, কয়েকদিন পর বাবা মার বিবাহ বার্ষিকী, এই কদিনের মধ্যেই আমাদের মাকে না ভালো করে সবকিছু শিখিয়ে দিতে হবে। আর পার্টিতে ওনার গেটআপ পুরো চেঞ্জ করে দেব। ঋতিকা ঠিক কথাই বলছিল। সেদিন পার্টি থেকে ফেরার পর মমতা দেবীও মনে মনে ঠিক করেন যে তিনি শহরের আদব কায়দা, চালচলন সবকিছুই ধীরে ধীরে শিখে যাবেন। পরের দিন থেকে ঋতিকা এবং সোহানা তাদের কাজে লেগে পড়ে। সকালে উঠে ঋতিকা তার শাশুড়ির কাছে যায় আর বলে, মা আপনি তো রোজ সকাল সকাল উঠে পড়েন, এভাবে বাড়িতে বসে সময় নষ্ট না করে চলুন আজ থেকে আমরা সবাই মিলে জিমে যাব। ওখানে গিয়ে আপনি একটু এক্সারসাইজ করবেন আর একটু হাঁটা চলা করবেন, তারপর ফিরে এসে ব্রেকফাস্ট করব। জিমে যাব? কিন্তু ওসব কিছুই না মা। এই নিন, আপনি এই ট্রাউজারটা টি শার্টটা পরে নিন,
দেখুন, এতে করে আপনার হাঁটা চলা করতে, এক্সারসাইজ করতে না খুব সুবিধা হবে। আর এখানে এসব নিয়ে না কেউ চিন্তা ভাবনাই করে না। আপনি একদম কারোর কথা ভাববেন না। আমরা বলছি, আপনি আমাদের কথা মতো চলুন। মমতা দেবী আর কথা না বাড়িয়ে ঋতিকা দেওয়া টি শার্ট এবং ট্রাউজার পরে নেয়। এরপর তারা তিনজনে মিলে জিমে গিয়ে একটু হাঁটা চলা, এক্সারসাইজ এসব করে বাড়ি ফিরে আসে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দুই বৌমা তাদের শাশুড়িকে নিয়ে সামনের পার্কে বেড়াতে যায়। রাতে সবাই মিলে রেস্টুরেন্টে যায় এবং খাবার অর্ডার দিয়ে মমতা দেবীকে শহুরে কায়দায় খাওয়া দাওয়া করা শেখায়। এভাবেই প্রত্যেকদিন তারা তাদের শাশুড়িকে বিভিন্ন জিনিস শেখাতে থাকে। দেখতে দেখতে শাশুড়ির বিবাহ বার্ষিকী এসে পড়ে। তখন দুই বৌমা মমতা দেবীকে বলেন, মা চলুন, আজকে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে মা? এই তো বলে বাড়িতেই নাকি কেশব আসবে। মা, তারা তো সন্ধ্যাবেলা আসবে। এখন চলুন আমরা একটু বাজার থেকে ঘুরে আসি। এই বলে দুই বৌমা শাশুড়িকে শপিং মলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে বলে, মা আপনি আপনার পছন্দের একটি ভালো দেখে কিছু নিন, আজকে সন্ধ্যাবেলা আপনি সেটাই পরবেন। কিন্তু বৌমা, এসবের কি দরকার? আমার কাছে তো পুরনো অনেক কাপড় রয়েছে, তার মধ্যেই যাই হোক একটা পরে নেব। না মা, আজকে আপনি পুরনো কাপড় পরবেন না। এখান থেকে একটা ভালো কিছু নিয়ে নিন, আপনার নিজের পছন্দের মতনই নিন। দুই বৌমা মমতা দেবীকে জোর করলে তিনি একটি সাধারণ শাড়ি তুলে তাদের দিকে এগিয়ে আসেন। যেটি দেখে দুই বৌমা সেটিকে ফিরিয়ে দেয় এবং একটি সুন্দর দেখে ডিজাইনার শাড়ি কিনে নিয়ে আসে। বিকেল থেকে তারা শাশুড়ির মেকআপ শুরু করে। বৌমা, এসবের কি দরকার? বাইরের লোকজন আসবে, তোমরা সাজগোজ করো না। আমাকে এত... মা আপনি একটু চুপ করে বসুন তো, আমরা বেশিক্ষণ সময় নেব না, তাড়াতাড়ি আপনাকে রেডি করে দেব, তারপর আমরা দুজনে রেডি হব। এরপর দুই বৌমা তাদের শাশুড়িকে সুন্দর করে মেকআপ করে সাজিয়ে দেয় এবং হেয়ার স্টাইল করে দেয়। এরপর তারা সেই ডিজাইনার শাড়ি তার শাশুড়িকে পরিয়ে দেয়। কিছুক্ষণ পর তারা নিজেরা তৈরি হয়ে শাশুড়িকে নিয়ে নিচে নেমে আসে। হলে সুন্দর ডেকোরেশন ছিল এবং অনেক লোকজন ছিল। সামনে একটি বড় কেক রাখা ছিল। দুই ছেলে এবং দেবপ্রকাশ বাবু সেখানেই দাঁড়িয়েছিলেন। মমতা দেবীকে এরকম রূপে দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই তার খুব প্রশংসা করে। আরে আপনি তো একেবারে পাল্টে গেছেন, আপনাকে তো দারুণ মানিয়েছে। ঋতিকা, তোমার শাশুড়িকে একেবারে ইয়ং লাগছে, তাই না? আপনি ঠিক বলেছেন আন্টি, আসলে মায়ের বয়স মাত্র 45, আপনাদের থেকে অনেক কম বয়স। তাই একটু মেনটেন করলে আরো সুন্দর লাগবে। এভাবেই সবাই প্রশংসা করলে মমতা দেবীর খুব ভালো লাগে এবং তিনি তার বৌমার কাছে এসে বলেন, বৌমা, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই আজ আমি এত ভালো ভালো প্রশংসা পেলাম। শহরের মডার্ন বৌমা হয়েও তোমরা আমাকে কখনোই অবহেলা করোনি। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, সত্যি আমি খুব ভাগ্যবতী। দুই বৌমা শাশুড়িকে জড়িয়ে ধরে এবং তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করে। মৌসুমী দেবী তার 4 ছেলে বিকি, রিক, মনু, পিকু এবং 1 মেয়ে নেহাকে নিয়ে বসবাস করতেন। মৌসুমী দেবী 4 ছেলে একটি কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি করত। মৌসুমী দেবী সংসারের অভাব বলতে কিছুই ছিল না, কিন্তু তবুও তার জীবনে দুঃখের শেষ ছিল না, কারণ মৌসুমী দেবীর একমাত্র মেয়ে নেহা ছিল শ্যামলা বর্ণের, যার কারণে নেহা এবং মৌসুমী দেবী দুজনকেই সমাজের কাছ থেকে কটু কথা শুনতে হতো। এমনই একদিন মৌসুমী দেবী তার 4 ছেলের বিয়ে অনু, রিনি, তনু, বিনা নামের 4 মেয়ের সঙ্গে ঠিক করে দেন। আজ আমার আনন্দের শেষ নেই, কারণ আজ আমার বাড়িতে 4-4টে বৌমা আসবে। আমাদের বাড়ি একেবারে ভরে যাবে। আগে আমি আর তুই একা একা থাকতাম, তোর দাদারা তো সপ্তাহে একবার বাড়ি আসে। কিন্তু মা, আমার খুব ভয় করছে। বৌদিরা তো খুব সুন্দরী ফর্সা, সকলের মতো বৌদিরাও যদি আমাকে পছন্দ না করে। না রে মা, এভাবে বলিস না। আমার বিশ্বাস আছে আমার 4 বৌমা অন্তত আমার মেয়েকে অপমান করবে না। আর তো 4 বৌদিরা শিক্ষিত, ওরা অন্তত ফর্সা কালোর ভেদাভেদ করবে বলে আমার মনে হয় না। এভাবে মৌসুমী দেবী এবং নেহা কথাবার্তা বলছিল। আসলে মৌসুমী দেবী ঠিকই বলছিলেন। মৌসুমী দেবীর 4 বৌমাই ছিল উচ্চশিক্ষিত। এরপর বৌমারা এসে হাজির হয়। তাদেরকে দেখে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই খুবই প্রশংসা করতে থাকে। এমনই সময় একজন প্রতিবেশী রমা দেবী বলেন, আরে মৌসুমী, তোমার 4 বৌমা তো একেবারে চাঁদের টুকরো হয়েছে। যেমন দেখতে তেমনি ফর্সা। তোমার ঘর তো বৌমাদের রূপে একেবারে ঝকমক করছে। হ্যাঁ দিদি, তাজা বলেছ। আমার বৌমারা খুবই সুন্দরী হয়েছে, তার সাথে সাথে শিক্ষিত। কিন্তু নেহা, তুই এরকম কালো রঙের জামা পরেছিস কেন? একেই কালো দেখতে, তার উপরে কালো জামা।
চাঁদের টুকরো বৌদিদের উপরে তুই যেন অমাবস্যা হয়ে দাঁড়িয়েছিস। তোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আজকে তো 4টে দাদার বিয়ে, আজ অন্তত একটু মেকআপ শেকআপ করতে পারতিস। রমা দেবীর কথা শুনে নেহার মন খারাপ হয়ে যায় এবং তার চোখে জল চলে আসে। এটা দেখে তার 4 বৌদি খুবই রেগে যায়। তখন অনু বলে, কাকিমা, আমাদের ননদ হয়তো মেকআপ করেনি, কিন্তু আপনি তো আপনার চুলে বেশ ভালোই কালো রং ঢেলেছে দেখতে পাচ্ছি। আর এই যে কাকিমা, ঠোঁটেও তো একটা লাল রঙের লিপস্টিক লাগিয়েছেন। বাইরে যখন বেরোবেন মাস্ক পরে নেবেন, না হলে লোকে আপনাকে দেখে হাসাহাসি করতে পারে আর বলবে বুড়ি বয়সে ছুরির সাজ সেজেছেন। অনু রিনির কথা শুনে রমা দেবী বলেন, আরে মৌসুমী, তোমার বৌমারা তো বড়ই বেয়াদব আছে। বড়দের কি করে সম্মান করতে হয় জানেই না দেখছি। মুখে মুখে কেমন কথা বলছে দেখো। আসলে কাকিমা, এটাকে বেয়াদবি বলে না, এটাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বলে। কারণ আপনি আমাদের ননদকে অনেকক্ষণ থেকে ছোট বড় কথা শোনাচ্ছেন, আর আমরা বৌদি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নেব, সেটা আপনি কি করে ভাবলেন? এতদিন আমাদের প্রিয় ননদকে সকলেই অনেক ছোট বড় কথা বলেছেন, কিন্তু এখন ওর 4 বৌদি চলে এসেছে। এখন আর কেউ অপমান করতে পারবে না, কারণ আমরা ঢাল হয়ে রুখে দাঁড়াবো। 4 বৌদিকে ননদের হয়ে কথা বলতে দেখে মৌসুমী দেবীর এবং নেহার দুজনের খুবই ভালো লাগে। এরপর নেহা চোখের জল মুছতে মুছতে বলে, বৌদি, তোমরা আমাকে এত সাপোর্ট করবে আমি কখনোই ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম তোমরাও সবার মতো আমাকে সহ্য করতে পারবে না, কিন্তু আমি খুবই ভাগ্যবান যে তোমাদের মতো 4 বৌদি পেয়েছি। আচ্ছা, এবারে বৌমারা ভিতরে এসো। আর কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে? বিকি, রিক, মনু, পিকু, তোরা বৌমাদেরকে নিয়ে ঘরে যা। এরপর মৌসুমী দেবীর 4 ছেলে তাদের বউদেরকে নিয়ে ঘরে চলে যায়। দেখতে দেখতে সেদিন রাতটা কেটে যায়। পরের দিন সকালে মৌসুমী দেবীর 4 বৌমা সকাল থেকে উঠে রান্না বান্না করতে থাকে। তখন তাদেরকে দেখে নেহা বলে, বৌদি, তোমাদের কিছু হেল্প লাগবে? আমাকে বলো। না আমার সোনা বোন, তোমাকে কিছুই করতে হবে না। তুমি গিয়ে নিজের পড়াশোনা করো। এখন তোমার 4 বৌদি আছে, তারাই সবকিছু সামলে নেবে। হ্যাঁ বোন, দিদি ঠিকই বলেছে। তোমার 4 বৌদি থাকতে তুমি কেন রান্নাঘরে আসতে যাবে? এখন তোমার বিয়ে হয়নি, তুমি আয়েশ আরামে জীবন কাটিয়ে নাও। বিয়ে হয়ে গেলে তখন শ্বশুর বাড়িতে গিয়ে কাজ কাম করবে, কেমন? নেহা তার বৌদিদের মুখে এরকম কথা শুনে তার চোখে জল চলে আসে এবং সে বলে, বৌদি, আর বিয়ে? কে আমাকে বিয়ে করবে বলো? এরকম কালো কয়লার মতো দেখতে আমি। কেউ কি চাই এরকম কালো মেয়েকে বাড়ির বউ বানাতে? আমার কি আর সে ভাগ্য রয়েছে? দেখো নেহা, এভাবে বলতে নেই। জুড়ি উপরওয়ালা বানায়, আর উনি আগে থেকে ঠিক করে দেন কার সঙ্গে কার বিয়ে হবে। দেখবে তোমাকে নিতে একটা রাজকুমার আসবে একদিন। কে জানে ঈশ্বর ভাগ্যে কি রেখেছেন। তবে তোমাদের কথাই যেন সত্যি হয়। আমিও বিয়ে করতে চাই, আমিও চাই আমার একটা সংসার হোক। এভাবেই নেহা 4 বৌদি তাকে সবসময় সাপোর্ট করত। এভাবেই সুখে শান্তিতে তারা দিন কাটাতে থাকে। এমনই একদিন রমা দেবী মৌসুমী দেবীর বাড়িতে আসেন এবং বলেন, আরে মৌসুমী, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, আমি আমার ছেলের বিয়ে নিমন্ত্রণ করতে এসেছি তোমাদেরকে। হ্যাঁ দিদি বলো, এই তো এসে গিয়েছি। কি যেন বলছিলে? বিকাশের বিয়ে? হ্যাঁ গো, পরশু আমার ছেলের বিয়ে। তোমরা সবাই এসো কিন্তু। এখন আসছি গো, বাড়িতে অনেক কাজ রয়েছে। বিয়ে বাড়ি বলে কথা, জানোই তো, হাজারো কাজ। এই বলে রমা দেবী সেখান থেকে চলে যায়। এরপর রমা দেবীর ছেলের বিয়ের দিন চলে আসে। তখন নেহা তার 4 বৌদি এবং মাকে বলে, মা, তুমি বৌদিদেরকে নিয়ে বিয়ে বাড়ি চলে যাও, আমি যাব না। আমার একটুও যেতে ইচ্ছা করছে না। নেহা, আমরা জানি তুমি কেন বিয়ে বাড়িতে যেতে চাইছো না। তুমি চিন্তা করো না, আমরা তোমার সাথে রয়েছি। আর আমরা তোমাকে খুব সুন্দর করে মেকআপ করে দেব। দেখবে তোমাকে অপূর্ব সুন্দর লাগবে। চলো নেহা, তুমি আমাদের সঙ্গে আমাদের ঘরে চলো। তোমাকে আজকে আমরা খুব সুন্দর করে সাজাবো। এই বলে তার 4 বৌদি নেহাকে খুব সুন্দরভাবে মেকআপ করে সাজিয়ে দেয়। তারপর সে নিজেকে আয়নায় দেখে বলে, ওয়াও, কি সুন্দর লাগছে। আমি তো ভাবতেও পারছি না যেটা আমি বলে। সত্যি বৌদি, আমাকে যে এত সুন্দর দেখতে লাগবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। তোমরা খুব সুন্দরভাবে আমাকে সাজিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। এবার তো তোমার আর বিয়ে বাড়িতে যেতে অসুবিধা নেই। চলো, দেরি হয়ে যাচ্ছে, না হলে আমরা যেতে যেতে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এরপর মৌসুমী দেবী তার 4 বৌমা এবং মেয়েকে নিয়ে রমা দেবীর ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়। তখন রমা দেবী নেহাকে দেখে বলে, ও মা নেহা, তুই তো আজ পুরো হিরোইন লাগছিস। তা তুই কি পেন্টিং লাগিয়েছিস? নিরোল্যাক্স এশিয়ান পেন্ট নাকি চুলের খোলা লাগিয়ে এসেছিস? কাকিমা, আপনি এসব কি বলছেন? আপনি এভাবে আমাদের ননদকে অপমান করতে পারেন না। আপনি কি সেদিনের সব কথা ভুলে গিয়েছেন নাকি? আরে সেটা তোমাদের ঘর ছিল, তাই আমি কিছু বলিনি। আজ এটা আমার ঘর। সেদিন তোমরা খুব আমাকে অপমান করেছিলে, আজ আমি তার প্রতিশোধ নেব।
এই বলে রমা দেবী নেহার গায়ে জল ঢেলে দেয়, যার ফলে তার সব মেকআপ ধুয়ে যায় এবং তার কালো রং বেরিয়ে আসে, যেটা দেখে অনুষ্ঠানে উপস্থিত সকলেই অনেক হাসাহাসি করতে থাকে। এরপর নেহা কাঁদতে কাঁদতে ছুটে বাড়ি চলে আসে। এই সবকিছু বিক্রম প্রথম থেকেই লক্ষ্য করছিল। আসলে বিক্রম ছিল রমা দেবীর ছেলের কোম্পানির ওনার এবং বিক্রমও কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর নেহা কান্নাকাটি করলে তার 4 বৌদি বলে, আমাদেরকে ক্ষমা করে দাও নেহা, তোমাকে ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়া আমাদের উচিত হয়নি। আমরা যদি একটু জানতাম যে উনি তোমাকে এভাবে অপমান করবেন তাহলে কখনোই তোমাকে যাওয়ার জন্য জোর করতাম না। না বৌদি, তোমরা এইভাবে আমার কাছে ক্ষমা চেও না, এতে তোমাদের কোনোই দোষ নেই, সবই আমার ভাগ্য। এভাবেই দুঃখের মধ্য দিয়ে সেদিনটা কেটে যায়। পরের দিন বিক্রম মৌসুমী দেবীর বাড়িতে আসেন এবং বিক্রম বলে, বৌদি আমি বিক্রম, আর এই হচ্ছে আমার মা। আমরা আপনাদের রমা আন্টির ছেলের বিয়েতেই দেখেছিলাম। আমার নেহাকে খুব পছন্দ হয়েছে। আমি নেহাকে বিয়ে করতে চাই। আপনাদের আর নেহার যদি সম্মতি থাকে তাহলে আমি বিয়েটা তাড়াতাড়ি করে নিতে চাই। বিক্রমের কথা শুনে মৌসুমী দেবী, নেহা এবং তার 4 বৌমারা হতভম্ব হয়ে যায়, কারণ বিক্রম দেবদূতের মতো নেহার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল। এতদিন নেহার জন্য যত সম্বন্ধ নিয়ে আসা হচ্ছিল সবাই নেহাকে রিজেক্ট করে দিয়ে চলে যেত, কিন্তু বিক্রম প্রথম যে নেহার কাছ থেকে বিয়ের অনুমতি চাইছে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায়, কারণ বিক্রম এত বড় কোম্পানির মালিক আর সে বাড়ি বয়ে নেহার সম্বন্ধ নিয়ে এসেছে, তাকে কেউ কিভাবে প্রত্যাখ্যান করত। এরপর সকলেই ধুমধাম করে নেহা এবং বিক্রমের বিয়ে দিয়ে দেয়। এরপর নেহা বিক্রমকে বিয়ে করে যাওয়ার পথে নেহা বলে, বৌদিরা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সাপোর্টে আজ আমি আমার নতুন জীবনের রং খুঁজে পেয়েছি। তোমাদের জন্যই আজ আমার জীবনে এত খুশির জোয়ার এসেছে। আমি তোমাদেরকে খুব মিস করবো বৌদি। এরপর নেহা বিক্রমের সাথে চলে আসে। নেহার যাওয়ায় তার 4 বৌদি অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর সকলেই যে যার সংসার নিয়ে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে থাকে।